উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি কিন্তু কোনো বন্টন বা দলিল এখনো করা হয়নি। আর বন্টন বা দলিল করা ছাড়াই যদি কোনো ব্যক্তি মনে করে যে তিনি যতটুকু অংশ লাভ করেছেন বা তিনি তার অংশ অনুযায়ী যতটুকু সম্পত্তি লাভ করেছেন সেই সম্পত্তিটুকু তিনি কোনো একটা সাইড থেকে নিজের ইচ্ছা অনুযায়ী উনি বিক্রয় করবেন। ওনার অন্য যে সহ অংশীদার আছে বা অন্য যে অংশীদাররা রয়েছে তাদের কোনো আপত্তিও যদি থাকে তাহলেও তিনি ওই জমি বিক্রয় করবেন বা তাদের কোনো অনুমতি ছাড়াও তিনি ওই জমি নিজের ইচ্ছা অনুযায়ী বিক্রয় করবেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো ওয়ারিশ যদি মনে করে যে তিনি তার অংশ অনুযায়ী যতটুকু সম্পত্তির মালিকানা লাভ করছেন তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে দাগ থেকে তেনারা সকলে মিলে অংশীদার হয়েছেন বা যে দাগের উপর ওনারা সকলে মিলে অংশ পাচ্ছেন সেখান থেকে জাস্ট ওনার ইচ্ছা অনুযায়ী উনি প্রত্যেক দাগ থেকে আলাদা আলাদাভাবে জমিটা বিক্রয় করতে চাই। এখন বর্তমানে যে ভূমি আইন বা নতুন যে 2025 সাল শুরু হয়েছে এই 2025 সালে ভূমি রেজিস্ট্রেশন যে আইন বা দলিল রেজিস্ট্রেশন যে আইন এই দলিল রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কোনো ব্যক্তি চাইলেই কি ওনার উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি বন্টন বা দলিল ছাড়াই যে কোনো দাগ থেকে আলাদাভাবে বা ওনার ইচ্ছা অনুযায়ী উনি পৃথকভাবে বিক্রয় করতে পারবে কিনা আজকের ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত এমন অনেকেই আছে তারা বন্টন বা দলিল করেনি বা আপনার উত্তরাধিকার দিক থেকে সম্পত্তির মালিকানা লাভ করেছে এখনো পর্যন্ত তারা কোনো ধরনের কোনো বাটোয়ারা দলিলও তৈরি করেনি। জাস্ট পারিবারিকভাবে তারা সকলে বসেছে এবং সকলে আপোষ মীমাংসার ভিত্তিতে এক এক জমি এক একজন ভোগ দখল করে। যদি পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি হয় তাহলে পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তির উপরে যতগুলো ওয়ারিশ মিলে অংশীদার হয়েছে তারা সকলে মিলে নিজেদের ভিতরে এমন একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছে বা ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে যেখানে একজন আরেকজনের সাথে কোনো ধরনের কোনো কন্ট্রাডিকশন নেই এবং সকলে মিলে আপোষ মীমাংসার ভিত্তিতে এক একজন এক এক দাগ ভোগ দখল করছে। আর যদি অনেক বড় জমি হয় তাহলে দেখা যায় যে এক জমিতে দুইজন ভোগ করছে আর এক জমিতে হয়তো অন্য দুজন ভোগ করছে। এভাবে দেখা যায় যে একাধিক যে ওয়ারিশ মিলে পৈতৃক যে সম্পত্তি সেই সম্পত্তির উপরে যদি অংশীদার হয় তাহলে সকলে মিলে নিজেদের ভিতরে একটা আপোষ মীমাংসার ভিত্তিতে এই বাটোয়ারাটা তারা করে। তারা মৌখিকভাবে এই বাটোয়ারাটা করলেও এটা দালিলিক কোনো তারা নির্দিষ্টভাবে তারা কোনো দলিল তৈরি করে রাখে না। দলিল তৈরি করতে হলে একটা নির্দিষ্ট খরচ হয় যে খরচটা তারা বেয়ার করতে চায় না। তারা মনে করে যে বন্টন বা দলিল করার কোনো প্রয়োজন নেই, অযথা বাড়তি টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। আমাদের এলাকায় যখন রেকর্ড আসবে তখন আমরা সকল ওয়ারিশ উপস্থিত হয়ে রেকর্ডে এই সম্পত্তি নিজেদের নামে আমরা উপস্থিত হয়ে যার যার নামে নামে সকল ওয়ারিশ মিলে রেকর্ড করে দেব। এভাবেও মূলত সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে নেওয়া সম্ভব যদি সকল ওয়ারিশদের ভিতরে ভালো একটা গুড রিলেশন থাকে। যদি একজন ওয়ারিশের কোনো ধরনের কোনো বাধা প্রদান না করে যে এই সম্পত্তি আমি তোমাকে নিতে দেবো না বা এই সম্পত্তি আমাকে আরেকজন হয়তো বাধা দিবে, মানে মূল কথা হচ্ছে যদি নিজেদের ভিতরে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি না থাকে, যদি শান্তিপূর্ণ অবস্থান থাকে তাহলে সকল ওয়ারিশেরা মিলেই রেকর্ডের সময় যারা রেকর্ড কারিগর হিসেবে দায়িত্ব পালন করে তাদের দ্বারা এই পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি নিজেদের নামে নামে আলাদা আলাদাভাবে চাইলেই তারা রেকর্ড করে নিতে পারবে। কিন্তু রেকর্ড এখনও যেহেতু এলাকাতে আসেনি আর রেকর্ড না আসা পর্যন্ত এখন যে সম্পত্তি তারা পারিবারিকভাবে যে আপোষ মীমাংসার ভিত্তিতে ভোগ দখল করছে এবং তারা বন্টন বা দলিলও তৈরি করেনি, তাহলে এমত অবস্থায় একজন ব্যক্তি তিনি যে অংশটা ভোগ দখল করছে সেই অংশ তিনি কি এককভাবে বিক্রয় করতে পারবে? বর্তমানে যে সিচুয়েশন, বর্তমানে যে নিয়ম, একজন ওয়ারিশ চাইলেই কিন্তু উনি উত্তরাধিকার দিক থেকে পাওয়া যে সম্পত্তি যেহেতু ওয়ারিশরা সকলেই মিলে যে সম্পত্তি উত্তরাধিকার দিক থেকে সকলে অংশীদার হয় সেখানে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে সবার অধিকার রয়েছে। এটা বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, শুধু মুসলিম ফারাইজ অনুযায়ী নয় বা অন্য কোনো ফারাইজ অনুযায়ী নয়, এটা বাংলাদেশ সরকারের আইন অনুযায়ীও প্রত্যেক অংশীদারের প্রত্যেক জায়গাতে ইঞ্চি ইঞ্চি অধিকার প্রতিষ্ঠিত। এমত অবস্থায় কোন অংশটা কার এবং কে কতটুকু স্থায়ীভাবে মালিকানা লাভ করবে এটা বুঝতে হলে বন্টন বা বাটোয়ারা দলিল ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি নেই। এই কারণে যারা বন্টন বা দলিল করতে চায় না তাদের অবশ্যই বন্টন বা দলিল করতে হবে বাধ্যতামূলক। কেননা বন্টন বা দলিল ছাড়া আপনি কোনোভাবেই এককভাবে আপনি কোন দিক থেকে সম্পত্তি মালিকানা লাভ করেছেন এবং কোন অংশটুকু আপনি স্থায়ীভাবে মালিকানা পাচ্ছেন সেটা কোনোভাবে আপনার স্থায়িত্ব হবে না এবং আপনি সেই সম্পত্তিটুকু কারো কাছে বিক্রয় করতে পারবেন না। বিক্রয় করতে হলে আপনার যে অন্য অংশীদাররা রয়েছে তাদের হক আগে, তারা যদি মনে করে যে না এই সম্পত্তি আমরা বিক্রয় করতে দেব না কারণ ওখানে আমাদের অংশ রয়েছে, যদি বিক্রয় করতে হয় তাহলে আমরা সকলে মিলে ওই সম্পত্তি তার যেখান থেকে দেবো সেখান থেকে তার নেওয়া লাগবে। এইভাবে যদি কোনো আপত্তি বা কোনো বিরোধিতা করে অন্য ওয়ারিশেরা
তাহলে উনি কিন্তু এককভাবে নিজের ইচ্ছা অনুযায়ী উনি চাইলেই এক দাগ থেকে বা সকল দাগ মিলেও যে কোনো জায়গা থেকে উনি ওনার ইচ্ছা অনুযায়ী জমিটা বিক্রয় করতে পারবে না। এবং যে ব্যক্তি ক্রয় করবে তিনিও নিজের ইচ্ছা অনুযায়ী, যদিও বিক্রেতার ইচ্ছা অনুযায়ী আপাতত উনি যদি এক জায়গায় ভোগ দখল করেও থাকে, তাহলে পরবর্তীতে উনি স্থায়ীভাবে ওটা নিজের বলে বা স্থায়ীভাবে উনি ওটার মালিকানা ধরে রাখতে পারবে না। যদি অন্য ওয়ারিশেরা যদি আপত্তি তোলে, অন্য ওয়ারিশেরা যদি এটার বিরোধিতা করে, তাহলে ওনার আর কিছুই করার থাকবে না। তবে এখানে একটি বিকল্প পদ্ধতি আছে, যে বিকল্প পদ্ধতি যদি অনুসরণ করা হয়, যা বিকল্প পদ্ধতি, এখানে একটি বিকল্প পদ্ধতি আছে। কোনো একজন ওয়ারিশ চাইলেই এই বিকল্প পদ্ধতি অনুযায়ী বন্টনা বা দলিল ছাড়াই উনি ওনার সম্পত্তি দাগে দাগে নয়, অর্থাৎ প্রত্যেক দাগে দাগে যদি মনে করে আলাদা আলাদাভাবে ওনার ইচ্ছা অনুযায়ী একজনের কাছে বিক্রয় করবে, তাহলে রেজিস্ট্রেশন করে দিতে পারবে। আবার যদি মনে করে যে আমি সকল দাগ থেকে নেব না, জাস্ট এক দাগ বা দুই দাগ মিলে আমি ভোগ দখল করবো এবং সেটাই আরেকজনের কাছে বিক্রয় করে দিচ্ছি, এটা চাইলেও উনি বিক্রয় করতে পারবে। এখানে একটি ওনাকে পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিটা হচ্ছে, অন্য যে সহ অংশীদার রয়েছে বা অন্য যে ওয়ারিশারা রয়েছে তাদের অবশ্যই সম্মতি প্রয়োজন হবে। আর এই সম্মতিটা এখন তো মৌখিকভাবে নিলে হবে না, এটা জাস্ট দালিলিক সম্মতি হতে হবে। কিন্তু দালিলিক সম্মতি হওয়ার উপায়টা কি? দালিলিক সম্মতি নেওয়ার একটাই উপায় আছে, সেটা হচ্ছে যখন ওই ব্যক্তি জমিটা বিক্রয় করবে এবং যে ব্যক্তি ক্রয় করবে, দুইজনের ভিতরে যখন দলিল রেজিস্ট্রেশন হবে, অর্থাৎ দলিল যখন তৈরি হবে, উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত হয়ে যখন দলিল তৈরি হবে, ওই সময়ে যে ব্যক্তি জমিটা বিক্রয় করছে ওনার আরও যে অন্যান্য অংশীদার অর্থাৎ ভাই ও বোনেরা রয়েছে, তাদের সকলকে দলিল তৈরির সময় উপস্থিত করতে হবে। তাদের সকলকে দলিল তৈরি করার সময় উপস্থিত করার পর সাক্ষীর যে একটা কলাম আছে, অর্থাৎ সাক্ষীর যে একটা অপশন আছে, সেই সাক্ষ্য প্রমাণের যে অপশনটা, সেখানে অন্য যে অংশীদারেরা রয়েছে তাদের সেখানে সাক্ষী হিসেবে তাদের নাম সেখানে নিতে হবে এবং তাদের সিগনেচার, তাদের ছবি সেখানে জমা দিতে হবে। অর্থাৎ দলিলের সাক্ষীর একটা কলাম থাকে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কলাম। এই সাক্ষীর যে কলামটা, সাক্ষীর কলামে ওই জায়গাতে এই যে ব্যক্তি জমিটা বিক্রয় করলো, ওনার যে আরও অন্যান্য অংশীদাররা রয়েছে সকলের সাক্ষী হিসেবে সেখানে রাখতে হবে। তাহলে যে ব্যক্তি জমিটা ক্রয় করছে তিনি দলিল অনুযায়ী যখন জমিটা লাভ করবেন, তখন সকলের যেহেতু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে উনি জমিটা মালিকানা পাচ্ছে বা জমিটা ক্রয় করলো, তাহলে এখানে বন্টনা বা দলিল ছাড়াই কিন্তু উনি ওই জমিটা স্থায়ীভাবে ভোগ দখল করতে পারবে। এখানে কোনো অসুবিধা হবে না, কারণ যারা অসুবিধা ভবিষ্যতে করবে তারাই তো এই দলিলের সাক্ষী হিসেবে রয়েছে। যেহেতু যে ব্যক্তি জমিটা বিক্রয় করছে তার অন্যান্য ভাই এবং বোনেরা ওই দলিলের সাক্ষী হিসেবে থাকার মাধ্যমে যিনি ক্রেতা তার কাছে জমিটা বিক্রয় করছে, তাহলে ওই দলিলটা স্ট্রং একটা দলিল হয়ে গেল এবং এক প্রকার ওটা বন্টনাবার মতনই শক্তিশালী একটা দলিল হয়ে গেল। এবং এই দলিল অনুযায়ী যে ব্যক্তি জমিটা ক্রয় করছে তিনি চিরস্থায়ীভাবে জমিটা ভোগ দখলে রাখতে পারবে। এখানে তার আলাদাভাবে নতুন করে বন্টনা বা দলিল অনুযায়ী জমি ক্রয় করার কোনো প্রয়োজন পড়বে না। এখানে যে টেকনিকের কথা, যে কৌশলের কথাটা আমি বললাম, আশা করি বুঝতে পেরেছেন যে এই কৌশলের মাধ্যমে পারিবারিক যে সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া যে সম্পত্তি, সেই সম্পত্তি আপনি কিন্তু চাইলেই বন্টনা বা দলিল ছাড়াই বা বাটোয়ারা দলিল ছাড়াই আপনার নিজের ইচ্ছা অনুযায়ী আপনি আরেক জায়গায় বিক্রয় করতে পারবেন। তবে মনে রাখবেন, আপনি যখন নিজের ইচ্ছা অনুযায়ী বিক্রয় করেছেন, তখন অবশ্যই আপনার অন্য যে ভাই ও বোনেরা রয়েছে, আপনার যে সহ অংশীদার, আপনার সকল ভাই এবং বোনদেরকে দলিল তৈরি করার সময় দলিলের সাক্ষী হিসেবে তাদেরকে উপস্থিত রাখতে হবে। তাহলে আপনি কেবল জমিটা ইচ্ছা অনুযায়ী আপনার যে দিক থেকে মন চায় সেদিক থেকে আপনি বিক্রয় করতে পারবেন এবং এটা প্রমাণিত হবে যে আপনার অন্য ভাই এবং বোনেদের সম্মতি আছে। তা না হলে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এই জমিটার এই দিক থেকে জমিটা বিক্রয় করতে পারতেন না, বা একক একটি দাগ, যে দাগে আপনার আরও অন্যান্য ভাই এবং বোনেদের অংশ রয়েছে, আপনি সেই অংশ আরেকজনের কাছে বিক্রয় করতে পারতেন না। এবং আপনার যে অন্য ভাই এবং বোনেরা সাক্ষ্য প্রমাণের ভিত্তি এবং আপনার অন্য যে ভাই ও বোনেরা সাক্ষী হিসেবে সেখানে থাকবে, দলিল রেজিস্ট্রেশনের সময়ও কিন্তু তাদেরকে ডাকা হবে। অর্থাৎ সাব রেজিস্ট্রার কার্যালয়ে যখন দলিল রেজিস্ট্রেশন হবে, তখন সাব রেজিস্ট্রার মহোদয় আপনার অন্য যে সহ অংশীদার আপনার ভাই এবং বোনেরা তাদেরও কিন্তু মুখের কথাটা তিনি শুনবেন, অর্থাৎ তাদেরও সাক্ষ্য প্রমাণ নেবেন। আপনি যখন বিক্রেতা, তখন শুধু আপনার মুখেই যে কথা শুনবে তা নয়, কারণ আপনি এককভাবে অন্য কাউকে তো ভাই বোন সাজিয়েও নিয়ে আসতে পারেন। এই কারণে আপনি যেহেতু বিক্রেতা, আপনি যেহেতু দলিল তৈরি করে দিয়েছেন ক্রেতাকে, তখন আপনার যে অন্য ভাই এবং বোনেরা তাদের উপস্থিতি সেখানে নিশ্চিত করার মাধ্যমে সাব রেজিস্ট্রারের সামনে আপনার ভাই বোনদেরকে উপস্থিত হতে হবে এবং তারা বিষয়টি উল্লেখ করবে বা বিষয়টি বলবে যে না, তাদের কোনো আপত্তি নেই, তাদের ইচ্ছাতেই বা তাদের সম্মতিতেই তাদের আরেকটা ভাই বা তাদের আরেকটা বোন এই সম্পত্তি আরেকজনের কাছে বিক্রয় করেছে, এখানে তাদের কোনো আপত্তি নেই।
বা তাদের কোনো সমস্যা নেই। এইভাবে যদি সাক্ষ্য প্রমাণ তারা প্রদান করে তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যায় সাব রেজিস্ট্রারের কাছে যে তাদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এবং গুড রিলেশন আছে এবং সকলে মিলেই জাস্ট বন্টনামা দলিল ছাড়াই জমিটা বিক্রয় করছে, শুধু এতটুকুই। তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে বন্টনামা দলিল ছাড়া যেমন পারিবারিক সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তির স্থায়ী মালিক হওয়া যায় না, ঠিক তেমনইভাবে বন্টনামা দলিল ছাড়াও আবার এই টেকনিক বা এই পদ্ধতি অবলম্বন করে আপনার দখলকৃত সম্পত্তি বা আপনার ওয়ারিশান সম্পত্তি আরও অন্যান্য যে ওয়ারিশরা রয়েছে তাদের সম্মতিক্রমে আরেকজনের কাছে বিক্রয় করে দেওয়া সম্ভব, এমনকি দলিল রেজিস্ট্রেশন করে দেওয়া সম্ভব।